রুদ্ধ এবার চুপ করে গেল। তার দলের ছেলেরাও এসব খেলে সময় কাটায়, তবে টাকা দিয়ে নয়। কিন্তু সে এসব ছুঁয়েও দেখে না কখনো। তার খারাপ অভ্যাস তো একটাই, দুই ভাইয়ের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দেওয়া আর সাথে কিছুটা পানীয় পান করা। এসব অভ্যেস তার ভাইয়েরও নেই। তা খুব ভালোই জানে। তার মুড আজ কিছুটা ভালো বিধায় ভাইয়ের আবদার আর ফেলে দিল না। তবে নিজে খেলল না। নাসিম, রোনাক আর সেই ছেলেগুলোর মধ্যে দুটো ছেলে খেলতে বসলো। ছেলেগুলোর যেন এবার ভয় কমে উৎফুল্লতা দেখা দিল। পুরো জোশ নিয়ে খেলতে শুরু করলো। রোনাক ভাইয়ের প্রতি ভরসা রেখে অনেক টাকার বেট লাগালো, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল সবগুলো টাকা এক লহমায় হেরে বসে রইল। রোনাক ভীত চোখে তাকালো ভাইয়ের পানে। রুদ্ধ নির্লিপ্ত বসে। তাদের মধ্যে একটা ছেলে সন্তুষ্ট হেসে বলে উঠল, আরে ভাই, টাকা দেন আগে। এত টাকা জিতেছি আমরা, টাকা কই? রোনাক ছেলেগুলোকে ধমক দিয়ে উঠল, এই দামি পোশাক পরা দেখলে কি মনে হয় আমরা পকেটে লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াই? কাল ভাইয়া তোদের টাকা দিয়ে দেবে। শেষ কথাটা মিনমিন করে বলে আর চোখে ভাইয়ের দিকে তাকালো। রুদ্ধ তখনও একইভাবে বসে স্বাভাবিক স্বরে বলল, যে খেলেছে টাকাটা তার অ্যাকাউন্ট থেকে যাবে। রোনাক বুঝতে পেরে তড়িঘড়ি আওড়ালো, দেখ ভাই, আব্বু খুব হিসেব করে আমাকে টাকা দেয়। সেখান থেকে 50,000 কম যাওয়া মানে কত কমে যাওয়া জানিস? টাকাটা দিয়ে দে ভাইয়া। রুদ্ধর এতে কোনো ভাবান্তর হলো না। চেয়ার থেকে উঠে বাইরের দিকে চলে যেতে যেতে বলে গেল, ড্রামা কম কর, খেলতে আমি বারণ করেছিলাম। যে পারিস না তা করতে চাস কেন? বলেই চলে গেল। রোনাক নাসিমের পানে কড়া দৃষ্টি মেলে বলে উঠল, তুইও খেলেছিস, তাই অর্ধেক তুই দিবি, বুঝেছিস? আমার ভাগেরটা আব্বুর অ্যাকাউন্ট থেকে চালিয়ে দেবো। বলে নিজেও রুম থেকে বের হয়ে গেল। নাসিম বোকা বনে গিয়ে রোনাকের পিছু ছুটতে ছুটতে বলে উঠল, আরে ভাই, আমি এত টাকা কই পাবো? আমি তো তোমার ভরসায় খেলতে বসেছিলাম। এটা কিন্তু ঠিক না ভাই। বলতে বলতে বেরিয়ে গেল কক্ষ থেকে। পুনরায় ফিরে এসে রোনাকে নিয়ে আসা সেই জিনিসগুলো নিয়ে গেল। কক্ষে থাকা ছেলেগুলো বড় বড় চোখ করে তিনি ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মনে মনে হয়তো ভাবতে বসলো, এরা কারা? এত বড়লোক হয়েও 50,000 টাকা নিয়ে কিপটামি করছে। আর এদের ব্যবহার দেখলে কোনো মানুষ তাদের ভয় পাবে। তবুও চারজন ঠিকই ভয় পেল। দ্বিতীয়বার নিজেদের জিতে যাওয়ার টাকা চাওয়ার সাহস হলো না। ছোট্ট কুটিরের অন্য কক্ষে বসে আছে তিনজন। তিনজন নিচে গোল হয়ে বসে, মাঝে রাখা দুটো ওয়াইনের বোতল আর তা পান করার জন্য গ্লাসে ঢেলে তা গলাধঃকরণ করতে ব্যস্ত তিনজনেই। মানুষ বলে নেতা মানেই তার চরিত্র খারাপ। রক্তে হাত না রাঙালে কখনোই সে রাজনীতি মঞ্চে টিকে থাকা দায়। মনে করে একজন নেতার অনেক খারাপ অভ্যাসই থাকে। এর অনেকটাই সত্য, অনেকটা ডিপেন্ড করে সেই রাজনীতি করা মানুষটার উপর। রুদ্ধ কোনো শুদ্ধ পুরুষ নয়, এসব তার বাবা কিংবা ভাই দলের সকলেই জানে। পরিবার হোক কিংবা বাইরের কেউ, সবার কাছে সে শান্ত মস্তিষ্কের খেতাবপ্রাপ্ত ছেলে। তবে তার ভয়ঙ্কর রাগের সম্মুখীনও হয়েছে অনেক মানুষ, এমনকি নিজের পরিবারও হয়েছে। সবাই যেমন তাকে আদর্শ মনে করে, তেমন ভয়ও পায়। তবে অন্যদের মতো তার মাঝে কোনো নারী দোষ নেই। ভুল করেও কখনো কোনো নারীকে স্পর্শ করে দেখেনি, বিয়ের পর নিজের বউকে ছাড়া। আর নেশা বলতে শুধু ওয়াইন, কখনো সিগারেটও খায় না। বিভিন্ন অনুষ্ঠান বা পার্টিতে গিয়ে কিংবা ভাইদের সাথে আড্ডা দেওয়ার সময় এইসব পান করে থাকে সে। এটা তার কাছে খুবই সাধারণ বলে মনে হয়। মাঝে মাঝে এটাও মনে হয় এইসব গলায় পড়লে মনের কথা বলাটা সহজ হয়ে যায়। তবে এসবে তার কখনো এমন নেশা ধরেনি যাতে অন্যের সামনে কোনো পাগলামি করে বসে। মদের নেশা তাকে কখনোই কাবু করতে পারেনি, কিংবা সেও এত বেশি গলদগরণ করে না যে তার হাতের বাইরে চলে যায়। এ নিয়ে বেশ চর্চাই থাকে সে ভাইদের কাছে। তিন ভাই মিলে প্রায় একটা বোতল শেষ করার কাছাকাছি। রাত তখন 11টার বেশি হবে। বাড়ি ফেরার প্রয়োজন। বউটা নিশ্চয়ই অপেক্ষা করছে। কাল রাতের কথা স্মরণে এলো। মেয়েটা কাল নিজে থেকে তার বুকে স্থান করে নিয়েছিল। সারা রাতেও সে ওই বুক থেকে সরতে দেয়নি মেয়েটাকে। একটা বিড়াল ছানার মতো আগলে রেখেছিল। ভাবতেই কিঞ্চিত হাসি ফুটে উঠল। অধর কোণেই ভাইয়ের পানে তাকাতেই কিছু স্মরণ হতেই নিরেট কণ্ঠে ডেকে উঠল, রৌনক। রোনাক ডাক শুনে ভাইয়ের কিছুটা কাছাকাছি চেপে বসলো। সাড়া দিয়ে বলল, তোর মনে হয় না এখন তোর ভাবের সাথে স্বাভাবিক হয়ে ওঠা দরকার?
তোদের দুজনের মাঝে একটা স্বাভাবিক সম্পর্ক হওয়া দরকার। রোনাক নাসিম দুজনেই রুদ্ধর পানে তাকালো। রোনাক আলতো হেসে বলল, এই জন্য সেদিন আমাকে ফোন করে বলেছিলি ভাবিকে নিয়ে যেতে, তাই না? হুম। জবাব পেয়ে রোনাক আর একটু ওয়াইন গলায় ঢেলে আওড়ালো, আমি তোর ওপর ভীষণ রেগেছিলাম এমন একটা মেয়েকে বিয়ে করার জন্য। তার থেকে বেশি রেগেছিলাম ওই মেয়ের জন্য তুই আমাকে ধমকেছিলিস বলে। কিন্তু মেয়েটার ওই দুদিনের অবস্থা দেখে প্রচণ্ড মায়া হচ্ছে। মনে হচ্ছে তুই ঠিক ছিলিস, কিন্তু আমার প্রচণ্ড অস্বস্তি হয় এখন কথা বলতে। সব ঠিক থাকলে তো মেয়েটা আমারই বউ হয়ে যেত। সেই মেয়ে এখন ভাবি হয়। আরও মেয়েটার সামনেই আমি কত কিছু বলেছিলাম। রুদ্ধ সব শুনলো, এসব সে বোঝে, তাই এ বিষয়ে কথা বাড়ালো না। একটা গ্লাসে চুমুক বসিয়ে ধীর স্বরে বলে উঠল, তুই যদি বিয়েতে রাজি হয়ে যেতিস তো আমি এই বিয়ে কখনোই হতে দিতাম না। হঠাৎ এমন একটা কথা বলার কারণ বুঝলো না রোনাক। বিয়ে কেন হতে দিত না বুঝতে না পেরে বড় বড় চোখ করে তাকালো ভাইয়ের পানে। চোখ দুটোতে বিস্ময় খেলা করছে। ভাইয়ের চোখে প্রশ্ন বুঝতে পেরে রুদ্ধ কিঞ্চিত হেসে শুধালো, আচ্ছা, তোর কি মনে হয় আমি বিয়ে কেন করেছি মেয়েটাকে? এতক্ষণে ওয়াইনের নেশা ভালোই আয়ত্তে নিয়েছে রোনাককে। ভাইয়ের প্রশ্ন শুনেই ঠোঁট প্রসারিত করে জবাবে বলল, মানুষ বিয়ে করে বাচ্চা পয়দার জন্য, তুইও নিশ্চয়ই সেজন্যই করেছিস। রোনাকের জবাব শুনে রুদ্ধ আর নাসিম দুজনেই হেসে ফেলল। রুদ্ধ হেসেই বলল, তার জন্য তো যে কোনো মেয়েকেই বিয়ে করতে পারতাম। এতদিন বাদে সব জানার পরও ওই মেয়েকেই কেন বিয়ে করেছে এটা ভাবিস না কখনো? রোনাক এবার কিছুটা ভাবুক হয়ে আওড়ালো, অনেকবার ভেবেছি কিন্তু সঠিক জবাব পাইনি। তোকে জিজ্ঞেস করার সাহস হয়নি, তাই ধরে নিয়েছি তুই দয়া দেখিয়েছিস। রুদ্ধ পিঠটা দেওয়ালের সাথে ঠেকিয়ে বসলো। শান্ত স্বরে বলল, তোর ভাইকে এত দয়ালু মনে হয় তোর, যে কাউকে দেখলে দয়া করে বসবে? তুই তোর ভাইকে এখনো চিনিস না। রোনাক এবার চোখ ছোট করে তাকালো। এখনো বুঝলো না ভাই ঠিক কি বোঝাতে চাইলো। পাশ থেকে নাসিম মুচকি হেসে বলে উঠল, রোহান ভাই, তুমি এত বোকা হলে কবে থেকে বলো তো? আমার মনে হয় ভাবির বান্ধবীর পিছে পড়ে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। রোনাক ভাইয়ের থেকে চোখ সরিয়ে নাসিমের পানে বিস্ময় নিয়ে তাকালো। সে এই ছেলেও জানে যে সে ওই মেয়েটার পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে। কি দিনকাল এলো তার, যে তার থেকে ছোট ছেলেদের থেকে উপহার শুনতে হচ্ছে। কিন্তু ভাবতে ভাবতে হঠাৎ কিছু একটা স্মরণ হতেই হঠাৎ তড়িৎ ভাইয়ের পানে তাকালো। অবাক স্বরেই ডেকে উঠল, ভাইয়া, তার মানে অনেক হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে, চল। তোর ভাবি আমার অপেক্ষায়। রোনাকের কথার মাঝেই বাধা দিয়ে বলে উঠল রুদ্ধ। রোনাক এবার শিওর তার ভাবনাই ঠিক। সে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। দুটো বোতলই প্রায় শেষের পথে। রোনাক আর নাসিম দাঁড়াতেই কিছুটা ঢলে উঠল। তা দেখে রুদ্ধ হতাশ শ্বাস ফেলল। মন চাইল দুটোকে লাথি মারতে। যখন সহ্যই হয় না তখন এত খেতে কেন হবে। দুটোকেই কোনো মতে টানতে টানতে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। নিজেই বসলো ড্রাইভিং সিটে। তারপর গাড়ি ছুটিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। মেঘমহলের সামনে এসে থামলো গাড়িখানা। নাসিমকে আজ আর নিজের বাসায় যেতে দিল না। রুদ্ধ গাড়ি থেকে নেমে অন্য দুই ভাইকে টেনে নামালো। শাসিয়ে বলল, ভদ্র ছেলের মতো দুটোতে ভেতরে যাবে। যদি কেউ ভুল করে টের পেয়েছে তো দুটোকে ছাদে নিয়ে ধাক্কা মেরে ফেলবো, এটা মাথায় রেখিস। হুমকি শুনে দুটোই সোজা ভদ্র হয়ে দাঁড়ালো। একজন মেয়ের দরজা খুলে দিতেই তিনজন ভেতরে প্রবেশ করলো। নাসিম এ বাড়িতে এলে চিলেকোঠার ঘরে ঘুমায়, তাই তিনজন একসাথে সিঁড়ি বেয়ে উপরে উঠল। নাসিম উল্টো ঘুরে ওপরের সিঁড়ি বেয়ে একা একা ঢুলতে ঢুলতে চলে গেল। রোনাক নিজের রুমে যাওয়ার পরিবর্তে ভাইয়ের রুমের দিকে যেতে ধরল। রুদ্ধতা দেখতেই তড়িঘড়ি পথ আটকে শুধালো, এই, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? রোনাক সোজা হয়ে দাঁড়িয়ে চোখ পিটপিট করে বলল, আমি তো ভাবির কাছে ক্ষমা চাইতে যাচ্ছিলাম ভাইয়া। রুদ্ধ যেন উষ্টা খেলো। আশেপাশে তাকিয়ে ভাইকে ঠেলে সরাতে সরাতে বলল, কোনো প্রয়োজন নেই, নিজের রুমে যা। রোনাক ভাইয়ের কথা কানে নিল না। ভাইকে কাটিয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে যেতে আওড়ালো, না, আমাকে এখনই ক্ষমা চাইতে হবে, নাহলে আমি জানি সজ্ঞানে এসব আমাদের হবে না। এ যেন যাতে মাতাল, কিন্তু তালে ঠিক। রুদ্ধ পুনরায় বাধা দিতে গেল, কিন্তু তার পূর্বেই রোনাক দরজায় কোনো রকমে নক করে ভেতরে প্রবেশ করলো। রুদ্ধর এবার বউয়ের প্রতি রাগ হলো। এই মেয়েটা কখনোই রুমের দরজা লক করে রাখে না। এত কেয়ারলেস কেন মেয়েটা। মিনমিন করে রুমে ঢুকে ভাইয়ের পিছু পিছু
চুপটি করে দাঁড়ালো। নিশ্চয়ই আজ বউয়ের কাছে তার ইজ্জত শেষ। অদ্রিজা স্বামীর ফেরার অপেক্ষা করছিল, চুপচাপ বসে না থেকে বই পড়ছিল। হঠাৎ দরজা খুলে কারো আগমনের শব্দ পেয়ে হাসি মুখে ফিরে তাকালো, স্বামী এসেছে ভেবে। কিন্তু ঘুরে ছোট দেবরকে দেখে হাসি মলিন হয়ে গেল। ছেলেটা এত রাতে তার রুমে কেন? সে চটজলদি চেয়ার ছেড়ে উঠে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ল। অস্বস্তি এসে ঘিরে ধরলো। ঘাবড়ে গিয়ে কোনো মতে জিজ্ঞেস করলো, আম, আপনি এখানে কেন? রুদ্ধ বুঝলো বউটা তার ভয় পাচ্ছে। সে ভাইয়ের পেছন থেকে সরে পাশে এসে দাঁড়ালো, কিন্তু মেয়েটা তো নতমস্তকে। রুদ্ধ বউয়ের নিকট যাওয়ার জন্য এক পা বাড়ালো, তখনই রোদনাক ভদ্র অথচ বাচ্চা সুলভ কণ্ঠে ডেকে উঠল। ভাবি। হঠাৎ ছেলেটার মুখে ভাবি ডাক শুনে অদ্রিজা মাথা তুলে তাকালো। সেদিনও ছেলেটা ডেকেছিল, তবে তা মায়ের ধমকে। স্বরে জড়িয়েছিল অস্বস্তি। কোনো টান অনুভব হয়নি সেদিন, কিন্তু আজ মনে হলো ছেলেটা মন থেকেই ডেকেছে। কিন্তু হঠাৎ এই রাতে এসে এভাবে ডাকার কি মানে? তবে পাশে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে অদ্রিজার ভয় আর অস্বস্তি কিছুটা লাঘব হলো। কিন্তু মেয়েটাকে ভরকে দিতেই রোনাক বুকে একটা হাত রেখে ঘন ঘন মাথা নত করে আওড়াতে থাকলো। আম সরি ভাবি, সেদিন আপনাকে ওভাবে বলা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করবেন। আজ থেকে আপনি আমার ভাবি আম্মা। আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনার দেবর একটা নাদান বাচ্চা, ঠিক মায়ান হিয়ানের মতো। প্লিজ আমার উপর রেগে থাকবেন না। ভরকে গেল ঠিকই অদ্রিজা, কিন্তু এই প্রথম ছেলেটার কথা শুনে কিংবা কাণ্ড দেখে হাসি পেল তার। কিন্তু সম্মান দেখিয়ে হাসলো না। হয়তো ছেলেটার আচরণের কারণটা ঠিকই বুঝলো। আস্তে ধীরে বলে উঠল, আমি রেগে নেই আপনার উপর। ভাবি রেগে নেই শুনতেই যেন রোনাক খুব খুশি হলো। ভাইয়ের পানে তাকিয়ে উৎফুল্ল স্বরে বলল, দেখেছিস ভাইয়া, ভাবি আমার উপর রেগে নেই। ভাবি তোর থেকেও ভালো মনে হচ্ছে। ক্ষমা চাওয়া শেষ, আমি এবার যাই। হ্যাঁ। বলেই উল্টো ঘুরে দরজা দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে রুদ্ধ রাগে কটমট করে তাকিয়ে আছে ভাইয়ের যাওয়ার পানে। একবার শুধু সকালটা হতে দিক, তারপর বুঝিয়ে দেবে তার কথা না মানার কি শাস্তি। রাগ হলেও ভাইয়ের পিছু বেরিয়ে দেখলো ভাই ঠিকমতো নিজের রুমে গেল কিনা। রোনাক নিজের রুমে ঠিকমতো যেতেই রুদ্ধ নিজের রুমে ফিরে এলো। দরজায় লক করে ঘুরে দাঁড়াতেই সম্মুখে বউকে এসে দাঁড়াতে দেখে রুদ্ধ ঘাবড়ে গিয়ে শুষ্ক ঢোক গিল। অদ্রিজা অনেকটা কাছে এগিয়ে এসে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো, মুখটা বাড়িয়ে রুদ্ধর মুখের সামনে নিল। বউকে এমন করতে দেখে রুদ্ধ নিজের মুখটা পেছনের দিকে সরিয়ে নিয়ে ঘাবড়ানো স্বরে শুধালো। কি করছেন আপনি? অদ্রিজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে শান্ত স্বরে বলল, একটু কাছে আসুন না। মেয়েটা তাকে ডাকছে কেন? কিছু অন্যরকম ভেবে মুখটা একটু এগিয়ে আনলো। মুখটা এগিয়ে আনতেই অদ্রিজা নিজের মুখ এগিয়ে নিয়ে নাক টেনে ঘ্রাণ দিল। এতেই যেন অদ্রিজার বমি পেয়ে গেল। বা হাতে মুখ ঠেসে ধরে দূরে সরে এসে কিছুটা বিস্ময় নিয়েই শুধালো। আপনি নেশা করেছেন রুদ্ধ? রুদ্ধ হতাশ, সাথে আতঙ্কিত। সে এক মুহূর্তের জন্য কি ভেবেছিল আর বউটা কি করলো। এই ভাইয়ের জন্য বউটা সব বুঝে গেল। এখন কি করে বুঝাবে মেয়েটাকে? তবুও কিছু আড়াল না করে সহজ স্বীকারোক্তি দিল। মাঝে মাঝে একটু খাই, অভ্যেস আছে বলতে পারেন। জবাবটা হয়তো অদ্রিজার পছন্দ হলো না, তবে সে এই বিষয়ে আর কিছু বলল না। শুধু নতমস্তকে কিছুটা মন খারাপ নিয়ে শুধালো। এখন কি খাবার খাবেন? রুদ্ধ দ্রুতই বউয়ের সামনে থেকে কেটে পড়তে চাইল। সে ঠিক খেয়াল করেছে মেয়েটা সামান্য স্মেল পেয়েই কেমন করছিল। ওয়াশরুমে ঢুকে দরজা আটকানোর আগ মুহূর্তে ছোট্ট এক শব্দে বলে উঠল, না। অদ্রিজার আর পড়তে ইচ্ছে হলো না। লোকটা এমন কিছু খায় তা যেন তার চিন্তা চেতনায় কখনোই আসেনি, তাই মন থেকে মেনে নিতে পারলো না। লোকটাকে তো এখনো ঠিক মতো চিনতেই পারলো না। কে জানে আর কি কি খারাপ অভ্যাস আছে লোকটার। ভাবতেই মন খারাপ হলো। বই গুছিয়ে রেখে দিয়ে বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। রুদ্ধ ফিরে এলো অনেকটা পরই। নিজেও বউয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। হয়তো বউয়ের মন খারাপের ব্যাপারটাও কিছুটা আঁচ করতে সক্ষম হলো। এবার নিজের প্রতি রাগ হলো। বিয়ের পর এই প্রথম খেলো, কিন্তু মেয়েটার কথা মাথায় রাখা উচিত ছিল। রুমের লাইটটা অন। রুদ্ধ বউয়ের দিকে মুখ করে ঘুমালো। বউটা অন্যদিকে ফিরেই শুয়ে আছে। রুদ্ধ গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, লাইটটা অফ করে দেই।
অদ্রিজা শুনতে পেয়ে এক শব্দে জবাব দিল, না। বউ যে সত্যি অভিমান করেছে তা বুঝলো ঠিকই। কি বলবে বুঝতে না পেরে বলে বসলো, বিপরীতে অদ্রিজা সেভাবেই শুয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে আওড়ালো। আপনার শরীরে বিশ্রী গন্ধ। জবাব শুনে রুদ্র খুক খুক করে কেসে উঠল। এমনভাবে বলছে যেন সে গোসল করে না কতদিন যাবৎ। কি একটা অবস্থা! অস্বস্তি নিয়ে বলে উঠল, আমি গোসল করে এসেছি অত্রজা। আপনার মুখ থেকে গন্ধ আসে। এমন কমপ্লিমেন্ট রুদ্ধ কখনো শুনেছে কি না মনে করতে সক্ষম হলো না। লজ্জা পাবে নাকি দুঃখে কাঁদবে বুঝলো না। মিনমিনে গলায় বলল, আমি ব্রাশও করে এসেছি, সত্যি বলছি। এবার অদ্রিজা কোনো জবাব দিল না, নিজের জায়গা থেকে এক চুল নড়লও না। রুদ্ধ হাল ছেড়ে দিল, কিন্তু বুকটা যেন খালি খালি মনে হলো। আলোতে চোখের ঘুম ধরা দিল না। উপায় না পেয়ে অপেক্ষা করলো কতক্ষণ। যখন বুঝলো বউ তার ঘুমে মগ্ন হয়েছে, তখন লাইটটা অফ করে দিয়ে একটা জিরো বাল্ব জ্বালিয়ে দিল। বউকে সন্তর্পণে টেনে এনে নিজের বুকের ওপর জায়গা দিল। এবার যেন বুকটা পূর্ণ মনে হলো। দুহাতে বউকে শক্ত করে আঁকড়ে ধরে নিজেও স্বস্তিতে নয়ন মুদে নিল। ক্ষণকাল পূর্বেই সূর্য মামা উঁকি মেরেছে পূর্ব আকাশে। সবাই সুখের নিদ্রা ভঙ্গ করে জাগতে শুরু করেছে। সকালে সূর্যের কিরণ গায়ে মাখতে অনেকে বাইরে বের হয়েছে। ঘরণীরা রান্না কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সকালটা বিভিন্ন মানুষের বিভিন্নভাবে কাটতে থাকে। বিভিন্ন ব্যস্ততার মাঝেই কেটে যায় প্রভাতটা। ঈশানী মাত্রই ঘুম থেকে উঠল, তখনই তার দরজায় নক পড়ল। সে ঘুম ঘুম কণ্ঠেই সম্মতি দিল। দরজা খোলা, ভেতরে আয়। সম্মতি পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রায়া। বোনের নিকট এগিয়ে গিয়ে হাত ধরে টানতে টানতে বলল, তুমি এখনো শুয়ে আছো আপি? আজ ছুটির দিন, চলো ছাদে, গাছগুলোতে পানি দিতে হবে। রায়া হোক কিংবা ছোট ঈশানী, কাউকেই এ বাড়ির কেউ তেমন কাজ করতে দেয় না। দুজনে করেও না। বিশেষ করে রায়া, তার কাজ শুধু খাওয়া। নিজে যেমন খায় তেমন করে গাছগাছালির খাওয়ার দিকটাও খেয়াল রাখতে কখনো ভোলে না। তার ব্যালকনি জুড়ে কিংবা ছাদ জুড়ে যত ফুল গাছ আছে তার দেখাশোনা সে নিজের হাতে করে, আর এতে সাহায্য করে তার বড় বোন ঈশানী। ঈশানী আর মোড়া ভেঙে উঠে বসলো। রায়ার পানে তাকিয়ে বলল, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। রায়া মুখ লটকে রুম থেকে বেরিয়ে চলে গেল। ঈশানী বোনের মুখ ভোতা হতে দেখে দ্রুত উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দৌড় লাগালো ছাদের দিকে। দোতলা সিঁড়ি বেয়ে উপরে এসে ছাদের দরজা পেরিয়ে দৌড়ে দুপা আসতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। নিচে ফ্লোরের ওপর না পড়লেও কারোর শক্ত বুকে জায়গা হলো ঈশানীর। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তবে কানের কাছে শুনতে পেল এক পুরুষের তীক্ষ্ণ আর্তনাদ। ও মা গো, গেলাম আজ আমি। চিৎকারের শব্দে ঈশানী চোখ মেলে তাকিয়ে তার নিচে নাসিমকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। এই বান্দার সকাল সকাল এখানে কি করে এলো? তবে ছেলেটাকে নিজের এতটা কাছে দেখে বুকের ধুকপুকানি বেড়ে গেল। চোখ বিস্ময়ের পাশাপাশি মুগ্ধতা এসে ঘিরে ধরল। নাসিমও চোখ মেলে তাকাতেই নিজের বুকের ওপর ঈশানীকে দেখে থমকে গেল। ঘুম থেকে জেগে মাত্রই বাইরে এসেছিল। রাতে হ্যাংওভার যেন এখনো কাটেনি। দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে হাম ছাড়ছিল, কিন্তু হঠাৎ কেউ দৌড়ে আসতেই ধাক্কা লাগার ফলে দুজনেই নিচে পড়ল। ব্যথাও লেগেছে, কিন্তু মেয়েটাকে দেখে যেন ব্যথাটা নির্মূল হয়ে গেল। মেয়েটার পরম নিঃশ্বাস, বুকের ধুকপাকানি টের পেয়ে তার নিজেরাও গলা শুকিয়ে এলো। এক মুহূর্তের জন্য নিজের ঝগড়ার কথা ভুলে গিয়ে একে অপরের পানে নির্নিমেষ তাকিয়ে রইল। রায়া ছাদে এসে গাছে পানি দিচ্ছিল একা একাই। বোনের আসার অপেক্ষায় ছিল। হঠাৎ করে আহত চিৎকারের শব্দ পেয়ে চিলেকোঠার কাছে দৌড়ে এলো, কিন্তু এসেই এমন দৃশ্য দেখে স্থির হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে দেখে। দুজনের কাহিনী বোঝার চেষ্টা চালালো, কিন্তু অনেকক্ষণ পরেও দুজন দুজনের চোখে চোখ সরাতে না দেখে বিরক্ত হলো রায়া। কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ব্যঙ্গ করে বলল, ফ্লোরটাকে যদি দুজনের বিছানা মনে না হয় তাহলে এখন উঠে পড়ো। একটা বাচ্চার সামনে প্রেমলীলা চালাচ্ছ, লজ্জা করে না দুজনের? রায়ার কণ্ঠ পেতেই দুজন হকচকিয়ে উঠে দাঁড়ালো। ঈশানী লজ্জা পেল, নাসিম অস্বস্তি বোধ করলো। রায়ার পানে তাকিয়ে মিছে রাগ দেখিয়ে বলল, এই কি বললি তুই? এই মেয়ে আর আমি প্রেম আমাদের কখনো হতেই পারে না। তোর মতো মুটকি হলেও চলতো, কিন্তু এই রাক্ষসী মেয়ে কোনোদিনই না। ছেলেটা তাকে আবার অপমান করছে ভাবতেই লজ্জা ভুলে রেগে তাকালো নাসিমের পানে।
ঈশানী গমগমে স্বরে বলল, আপনার কি মনে হয় আমিও আপনার সাথে প্রেম করার জন্য মরিয়া হয়ে উঠেছি? আপনিও আমার লেভেলের নয়, বুঝেছেন? নাসিম জবাব না দিয়ে কেবল মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। মুটকি বলায় রায়া বিরক্ত আর রাগ নিয়ে ওদের সামনে থেকে সরে নিজের কাজে যেতে যেতে আওড়ালো, যতটা বাচ্চা মনে করো ততটা নয়। একদিন তোমাদের বাচ্চার খালা যে আমি হব, এটা আমি বুঝে গেছি। নিজেদের ঝগড়া বাদ দাও। রায়ার কথা কর্ণগোচর হতেই নাসিম চিল্লিয়ে উঠল, কোনোদিনও আমার বাচ্চার খালা তোকে হতে দেব না। এই মেয়ে আমার বাচ্চার মা হবে ভাবতে গা গুলাচ্ছে। স্যাহ। এমন কথা শুনতেই ঈশানীর এতক্ষণের ভালো লাগা লজ্জা আর রাগ ভুলে গেল। একরাশ মন খারাপের সে ঘিরে ধরল তাকে, তবুও মুখে রাগ ফুটিয়ে বলল, সেম টু ইউ, ফালতু লোক। বলেই রাগ দেখিয়ে গমগম করতে করতে ছাদ থেকে নিচে নেমে এলো। এই ছেলের সামনে থাকার আর একটুও ইচ্ছে তার নেই। রায়া বোনকে নিচে চলে আসতে দেখেই রেগে কটমট করে তাকালো নাসিমের পানে। ধপাধপ পা ফেলে নাসিমের দিকে এগিয়ে এসে একটা হাত পাকড়াও করে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোমরা আর কখনো মানুষ হলো না ভাইয়া, কিন্তু আপাতত আমার সাথে গাছে পানি দাও, না হলে বড় ভাইয়াকে পাই টু পাই সব বলে দিব। দ্রুত আসো। ছোট বোনের থ্রেড শুনে নাসিম অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। তার বাথরুমে যাওয়া খুব প্রয়োজন, ফ্রেশ হওয়াও প্রয়োজন, আর মেয়েটা তাকে ভয় দেখিয়ে কাজ করাতে চাচ্ছে। মনে মনে ঈশানীকে গালি ছুড়ল। নিশ্চয়ই সকাল সকাল ওই মেয়েটার মুখ দেখার জন্যই এমন খারাপভাবে দিন শুরু হলো তার। উপায় না পেয়ে ভেটকি মেয়ের রায়ার সাথে মিলে গাছে পানি দিতে শুরু করলো। সাপ্তাহিক ছুটির দিন আজ। এর মাঝে অনেকগুলো দিন পেরিয়ে গেলেও আজ কিছুটা কাজের চাপ কম থাকায় সবাই বাড়িতে আছে। অদ্রিজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। হল রুমে আসতেই নিজ শ্বশুর আর ফুপি শাশুড়িকে বসে থাকতে দেখলো। কাল বিকেলেই ফিরেছেন মহিলা। ওনাকে দেখতেই অদ্রিজা কিছুটা কুকড়ে উঠল। কে জানে কখন কি বলে বসে। অদ্রিজাকে সামনে দেখে রশিদুল সাহেব হাসি মুখে বলে উঠলেন, এতগুলো দিন কেটে গেল অথচ নিজ পুত্রবধূর সাথে একটু সময় কাটানো হলো না। নিজের হাতে 2 কাপ চা করে আনতে পারো আরমা, কিছুক্ষণ আড্ডা দিতাম। শ্বশুরের কথা শুনে অদ্রিজা আলতো হাসলো। এটা ঠিক, শ্বশুরের সাথে খুব বেশি কথা হয় না তার। সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকে মানুষটা, কিছুটা গম্ভীর। এই জন্য কথা বলতে কিছুটা ভয়ও লাগে অদ্রিজার। আর সুন্দর করে আবদার করতে দেখে ভালো লাগলো। দ্রুত পদে হেঁটে গেল কিচেনের দিকে। শাশুড়িকে দেখে সালাম জানিয়ে হাসি মুখে চা তৈরির পানি বসালো গরম হতে। নূরজাহান বেগম অন্য একটা কাজে কিচেন থেকে বেরিয়ে এলেন। চায়ের পানি গরম হতেই অদ্রিজা বাকি কাজ সম্পূর্ণ করতে শুরু করলো। তখনই কিচেনের দরজা থেকে রোনাকের জড়ানো স্বর ভেসে এলো, আম্মু, কড়া করে 1 কাপ কফি বানিয়ে দাও তো, খুব প্রয়োজন। দেবরের কণ্ঠ পেয়ে অদ্রিজা সোজা হয়ে দাঁড়ালো। ভালো করে তাকিয়ে দেখলো ছেলেটার ঘুম এখনো কাটেনি। হয়তো খেয়ালই করেনি যে তার মা এখানে নেই। কাল রাতের কথা স্মরণে এলো। আচ্ছা, ছেলেটার কি মনে আছে সে কাল কি করেছিল? অদ্রিজার হাসি পেল নাকি অস্বস্তি হলো বুঝলো না। অস্বস্তি কাটিয়ে ছোট্ট করে বলে উঠল, আম্মু নেই, আপনি একটু দাঁড়ান, আমি করে দিচ্ছি। অন্য কারোর কণ্ঠস্বর পেয়ে রোনাক ভালো করে চোখ মেলে তাকালো। ভাবিকে সামনে রেখে সোজা হয়ে ভদ্র ছেলের মতো দাঁড়ালো। সে তো ভাবেইনি এই মেয়েটা এখানে থাকবে। মাথায় চাপ দিতে এই রাতের কথা কিছু স্মরণে এলো। বিস্ময়ে একটা হাত মুখে চলে গেল। বেশি করে ফেলেছিল নাকি? ভাইয়ের হাত থেকে আজ রক্ষা পেলে হয়। আপাতত ভাবির সামনে অস্বস্তিতে জড়সড় হয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, ওই আসলে কাল রাতের জন্য সরি, কিছু মনে করবেন না প্লিজ। আসলে একটু বেশি বুঝতেই পারছেন কি বলতে চাইছি। ছেলেটার অস্বস্তি আর লজ্জা বুঝতে পেরে অদ্রিজার হাসি পেল। চাপা হাসলো। মাথা নিচু রেখে কফি তৈরিতে মনোযোগ দিয়ে ছোট্ট করে বলল, আমি কিছু মনে করিনি ভাইয়া। রোনাক যেন কিছুটা স্বস্তি পেল। জোরে একটা শ্বাস টেনে সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। অদ্রিজা কফি তৈরি করা শেষ হতেই 2 পা এগিয়ে গিয়ে মগটা দেবরের সম্মুখে বাড়িয়ে ধরল। রোনাক তা হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে একটা চুমুক বসালো। অদ্রিজা হেঁটে এসে চা বানানো শেষ করলো। রোনাক কফি মুখে তুলে কিছু ভেবে চটজলদি বলে উঠল, আপনি কফি খুব সুন্দর বানান ভাবি, ধন্যবাদ। বলেই দ্রুত পায়ে কিচেন থেকে বেরিয়ে এলো। পেটের ভেতর যেন গোলমাল শুরু হলো।
মনে হলো সে কোনো বিরাট কাজ সম্পন্ন করেছে। অদ্রিজা হঠাৎ এমন প্রশংসা শুনে আর ছেলেটার কণ্ঠে স্বাভাবিক ভাবি ডাক শুনে সেখানে থম মেরে দাঁড়িয়ে রইল। কোথাও ছেলেটা এখনো নেশায় আচ্ছন্ন হয় নাই তো? তবে তার ভালো লাগলো কিছুটা। বেশি না ভেবে চায়ের ট্রেটা নিয়ে কিচেন থেকে বেরিয়ে এলো। এসেই আগে শ্বশুর মশাইকে 1 কাপ চা বাড়িয়ে দিল। পাশে বসে থাকা ফুপি শাশুড়ির পানে 1 কাপ বাড়িয়ে দিল। মহিলা তাকে এইসব করতে বারণ করেছিল ঠিকই, কিন্তু সামনে থাকলে সে কি করে না দিয়ে থাকবে? তবে রুহানি বেগম আজ কিছু বললেন না। নিশ্চুপে কাপটা হাত বাড়িয়ে নিয়ে নিলেন। হয়তো পাশে বড় ভাই বসে থাকার জন্যই এমন করতে বাধ্য হলো। অদ্রিজা টেটা টেবিলের ওপর রেখে দিয়ে শ্বশুরমশাইয়ের পাশে বসলো। হাত বাড়িয়ে তার জন্য আনা চায়ের কাপটা নিতে যাবে, তখনই চোখ পড়ল স্বামীর ওপর। সিঁড়ির ওপর 2 ভাই মুখোমুখি দাঁড়িয়ে আছে। দেবরের রিয়াকশন দেখতে সফল না হলেও স্বামীর মুখের ভাব ঠিকই বুঝতে সক্ষম হলো। লোকটা যেন ভাইয়ের প্রতি রেগে আছে। রোনা কফি নিয়ে দ্রুত উঠে আসতেই অর্ধেক পথে এসে ভাইয়ের সম্মুখীন হলো। সে স্পষ্ট বুঝলো ভাই তার উপর রেগে আছে। নিশ্চিত সে কাল ভাবির রুমে গিয়ে উল্টাপাল্টা কিছু করেছে। নিচে বাবাকে বসে থাকতে দেখে ভাই ভয়ে ভয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমি আর কোনো দিন এসব কথা মুখে তুলব না, প্রমিস। কিন্তু আজ কিছু বলিস না ভাইয়া, আই এম সরি। রুদ্ধ ভাইয়ের কথায় পাত্তা দিল কিনা বোঝা গেল না। মুখ ঘুরিয়ে ভাইকে পাশ কাটিয়ে নিচের দিকে অগ্রসর হয়ে নির্লিপ্ত স্বরে বলে উঠল, ভদ্র ছেলে মতো টাকাগুলো ওদের দিয়ে দিস। অন্যায় হোক কিংবা নেয়, ওই টাকাগুলো এখন ওদের। বুঝতে পেরেছিস? প্রশ্ন জিজ্ঞেস করলেও তার জবাব পাওয়ার আশা করলো না। নিচে নেমে গেল সে। ভাইকে কিছু বলতে না দেখে রুনা খাপ ছেড়ে নিজের রুমের দিকে চলে গেল দৌড়ে। রুদ্ধ নিচে এসে বউয়ের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পাশেই বসে পড়ল। অদ্রিজা অমন দৃষ্টির মানে না বুঝলেও নিজের জন্য আনা চায়ের কাপটাই স্বামীর দিকে এগিয়ে ধরল। রুদ্ধ তা নিয়ে চুমুক বসালো। রাশিদুল সাহেব ছেলেকে দেখে জিজ্ঞেস করলেন, আজকের মিটিং কয়টায় রেখেছো? বাবার প্রশ্ন শুনে রুদ্ধ স্মরণে এলো। ইলেকশন নিয়ে পার্টির সবাইকে নিয়ে একটা মিটিং এর কথা হয়েছে। বাবাকেও থাকতে বলায় তিনি জানিয়েছিলেন আজকের দিনে যেন তাদের বাড়িতে মিটিং রাখে। উনি অন্য কোথাও যেতে চান না। রুদ্ধ সেভাবেই সব আয়োজন করে রেখেছে। সে চায়ে চুমুক দিয়ে শান্ত স্বরে জবাবে বলল, 12টায় তৈরি থেকো।